আমরা যেমন বলছি না রেসপন্সিবল ব্রিডার, ভালো একটা ব্রিডারের থেকে বাচ্চা নেব, রেসপন্সিবল প্যারেন্টস পাওয়াটা এখন খুব দুষ্কর হয়ে যাচ্ছে। কারণ মানুষের শখ মেটাতে বাচ্চা দিচ্ছে, ইমোশনাল অ্যাটাচমেন্টটা দাদা বিশ্বাস করো কমে যাচ্ছে আস্তে আস্তে। সবার স্ট্যাটাস মেইনটেইন করতে ব্যস্ত। ওয়ান টাইম ইনভেস্ট করুন লাইফ টাইম ইনভেস্ট করার থেকে। ল্যাব্রাডর রেট্রিভার অনেকটাই ফ্রেন্ডলি আর পপুলার ব্রিড এবং তার জন্যই এটি প্রচন্ড পরিমাণে কিন্তু ডিমান্ডেবল। আর এর মধ্যে অনেক অসাধু ব্যবসায়ীরা আছে যারা এই ব্রিডটা পার্টিকুলারলি মিক্সব্রিডিং করিয়ে আপনাদের কাছে বেচে। এতে করে টাকার লোকসান তো হয়ই, বাট সাথে সাথে প্রপার ব্রিডটা আপনারা কিন্তু হাতে পান না। তাহলে বন্ধুরা পার্টিকুলারলি ছোট ছোট ইনফরমেশনগুলো প্রপার ওয়েতে প্রপার গাইডেন্স আপনাদের কাছে দেওয়ার জন্য আমার এই ব্লগটা করা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আর অনেক পরিমাণ নলেজ গ্যাদার করুন। হ্যালো ম্যাম। হাই। আফটার এ লং টাইম আবারও দেখা হলো। আমার ফার্স্ট পার্টে তো অবভিয়াসলি আপনাকে ইন্ট্রোডাকশন দিয়েই ফেলেছি বন্ধুদেরকে। তো আরো একবার জানতে চাইবো যে আপনার নাম নাম্বারটা প্লিজ দিয়ে স্টার্ট করুন, আর আপনার কাছে আজকে কি দেখাবেন আমাদেরকে এটা কাইন্ডলি জানান। আমার নাম পাপড়ি ব্যানার্জি। অবভিয়াসলি। ফোন নাম্বার হচ্ছে 9163449624। ওকে। আর দেখাবো হচ্ছে ল্যাব্রাডর। আগের দিন তুমি যে ভিডিও করে নিয়ে গেছিলে আমার ল্যাব্রাডর দেখেছিলে, তার মধ্যে একজন মিসিং ছিল, বলেছিলাম মুন। এই আমার ল্যাব্রাডর। আর একজন আছে মুন, তাকে জাস্ট সে কনসেপ্ট আর কি। ওকে। সবকিছু ঠিকঠাক থাকলে মুন, এবং আমাদের যেটা খুব মানে খুব আমরা ইগারলি ওয়েট করে আছি মুন এবং জ্যাকসন। আচ্ছা আচ্ছা। আমার ডগ আমি লাস্টে দেখাচ্ছি ওকে, জ্যাকসনকে। মুন এবং জ্যাকসনের ব্রিডিং আমরা করিয়েছি, তো সেটা আশা করা যায় মানে জাস্ট কিছুদিনের মধ্যেই আমরা পেয়ে যাব। তো সেই মুন আর জ্যাকসনের ব্রিডিং এর পাপি হয়েছে, তো কিছু বুক হয়ে গেছে। এখন আপাতত 4টে পাপি আছে, 2টো মেল 2টো ফিমেল। কারণ আমি আগেরবার ল্যাব নিয়ে অনেক কথা বলেছিলাম, তো ভালো ব্রিডিং, প্ল্যানিং ব্রিডিং, তো সেই ব্রিডিং এর পাপি আজকে দেখাবো। বাহ, অপূর্ব। তাহলে অবশ্যই আমরা দেখবো। তো চলুন। এবার আমি আরেকটা কথা মাঝখানে একটুখানি বলে দিই দেখাবার আগে, যে এখন 4টে পাপি আছে, 2টো মেল 2টো ফিমেল এই কম্বিনেশনে। এখন এই বাচ্চা থাকতে থাকতে আমি দেখিয়ে দিতে পারবো, এরপরে কিন্তু আবার ওয়েট করতে হবে। কারণ আমি তো আগের ভিডিওতেও বলেছি আমি স্টক করি না, যেহেতু বাইরে থেকে বাচ্চা নিয়ে এসে স্টক করে দিই না, আমার হোম ব্রিডিং এর বাচ্চাই আমি দিই। সেহেতু যদি যারা ল্যাব্রাডর এখন নেবেন প্ল্যানিং করছেন তারা নিয়ে নিন, বাকি নিতে গেলে পরে আবার যখন লিটার হবে তখন, সেটা কবে হবে আমি এখন বলতে পারছি না। বুঝতে পেরেছি। মানে অবভিয়াসলি বন্ধুরা ভালো জিনিসের জন্য একটু আপনাদের ওয়েট করতেই হবে। এমন নয় যে কালকে কারোর বার্থডে বলে আজকে রীতিমতো আসলেন এখনই দিবেন, এটা কিন্তু অসম্ভব। হবে না, আমি পারবোই না, থেকে পারবেন না, পারবো না। তো সেক্ষেত্রে আরো অনেক কথা হবে, আরো অনেক ইনকোয়ারি নিয়ে এসেছি আজকে, অনেক কিন্তু কোয়েরি আছে, জানবো একদম প্রপার ওয়েতে। একদম একদম। তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করি। তো আমাদের ফার্স্টে কি দেখাবে? ফার্স্টে দেখাবো বাবা মাকে। বাবা মাকে? হ্যাঁ, মাকে দেখাবো, তারপর বাবাকে দেখাবো, তারপরে পাপি দেখাবো। এবং যারা আসবে তারাও বাবা মা দেখতে পাবে, পাপিও দেখতে পাবে, অসুবিধা নেই। শিওর। তাহলে try to play but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me. Looking for change, looking for pain, pulling a mob, pushing a train. I'll never stop, stick to a lane, pick up the pieces and go rearrange. I'll be the best above all the rest, put me to the test and expect nothing less. You check as I'm chess, what's happening next? Yeah. You got the venom, a tangible weapon, no coming in second. This life is a lesson. He got a new engine from pain, it's a blessing. New focus, no guessing, just bold and obsession. All in his possession, you got their attention. I'll leave an impression and take a redemption. Just kill no discretion. Your mind is a weapon. 11-11, it's time for progression. You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains. আচ্ছা দিদি, তুমি তো এতক্ষণ ধরে আমাদের অ্যাডাল্ট দেখালে এবং দেখলাম খুব ভালো লাগছে, একটুখানি বলবে যে ব্লাড লাইনটা কি আছে? ব্লাড লাইনটা হচ্ছে ওর মায়ের সাইড আর কি, বাচ্চাগুলোর মায়ের সাইড হচ্ছে দুটোই মানে চ্যাম্পিয়ন ব্লাড লাইন আছে। মায়ের সাইডটা ইম্পোর্ট আছে, থাইল্যান্ড চ্যাম্পিয়ন, ইন্ডিয়ান গ্র্যান্ড চ্যাম্পিয়ন স্নো এর মেয়ে হচ্ছে ওর মা মুন। আর জ্যাকসনকে আমি সাউথ ইন্ডিয়া থেকে আনিয়েছি, আমি আগেই বলেছিলাম। ও হচ্ছে ইন্ডিয়া চ্যাম্পিয়ন আর্নাভের গ্র্যান্ডসন। ওকে আমি সাউথ ইন্ডিয়া থেকে আনিয়েছি, ও এখানকার বাচ্চাই না, ওই জন্য বক্স হেড, ওর চেস্ট, ও সবকিছু তুমি তো ভিডিওতে দেখিয়েছো, দেখতে পাবো। যারা আগের ভিডিও দেখেছে পার্ট 1 যেটা, সেটাতে ওকে ভালোভাবে দেখানো আছে, দেখে নেবেন।
তো ওইটা তো আছে। আর মুনকে সেই ভিডিওতে দেখানো ছিল না, মুনকে আজকে দেখে নেবেন মাকে। চলো তাহলে এবার তাহলে কপিগুলোর দিকে একটুখানি আমরা নজর দিই। চলো। ভিডিওটি শুরু করার আগে দিয়ে আপনাদের দেখিয়ে দিয়ে আমি কোন রুট ধরে ওনার কাছে গেলাম। এটা হলো কি বারাসাত সাইড, আর এখান থেকে প্যান যদি আমি করি ক্যামেরাটা তাহলে এখান থেকে দেখতে পাবেন অলরেডি শ্যামনগর যাচ্ছে এই রাস্তাটা। অ্যান্ড আফটার অল আরও ডান দিকে আমি এখন ঘুরে যাব, অর্থাৎ এই সাইডে এদিকটা হলো কি ব্যারাকপুর। এরপর ওয়্যারলেস মোড় থেকে আমি বাদিক ঘেঁষে ব্যারাকপুর ফ্লাইওভার ক্রস করে আমি সোজা চলে এলাম এই ক্রসিংটির দিক করে। এখান থেকে বাদিক নিয়ে নেক্সট স্টপেজ পৌঁছালাম কণ্ঠাথার কালী মন্দির, আর ওরই পরে আসলো মানিকতলা স্টপেজ, অ্যান্ড আফটার দেন আমাদের ডেস্টিনেশন অশোকনগর। এখান থেকে আমরা এখন বাদিকে যাব। সো ম্যাম এবার একটুখানি কাইন্ডলি বলুন যে তখন যেটা আমাদের কথা হচ্ছিল অলরেডি বেবি নিয়ে, এতক্ষণ তো আমরা দেখলাম সমস্ত কিছু মানে অ্যাডাল্ট প্লাস বেবি, তো এই ব্যাপারটা একটুখানি জানতে চাইছি। বাবা মাকে তো আগে দেখিয়ে দিয়েছি। এ হচ্ছে এর বাবা হচ্ছে ইন্ডিয়া চ্যাম্পিয়ন আর্নাব গ্র্যান্ডসন, আর মা হচ্ছে সবাই চিনবেন, সেটা হচ্ছে যে ইন্ডিয়া গ্র্যান্ড চ্যাম্পিয়ন প্লাস থাইল্যান্ড চ্যাম্পিয়ন স্নো এর মেয়ে ওর মা। আচ্ছা, এই কম্বিনেশনের বাচ্চা হচ্ছে এরা, একদম শো স্পেসিমেন। বাবা মার ব্লাড লাইন আর বেবিগুলোকে দেখার পরে আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে শো স্পেসিমেন বলতে আপনি কি বোঝেন। উনি তার রিপ্লাইতে আমাদের কি জানালেন সেটাই আপনাদের একবার দেখাবো। শো স্পেসিমেন দেখো ওইভাবে তো বলা যায় না যে এই বাচ্চাটা শো স্পেসিমেন, এ একদম শোয়ে গিয়ে জিতবে, এটা বলা যায় না। শো করতে গেলে একটা বাচ্চার মধ্যে যে যে কোয়ালিটি গুলো থাকা দরকার, প্রত্যেকটা কোয়ালিটি এই বাচ্চাগুলোর মধ্যে আছে। আচ্ছা, ওর অ্যানাটমিক্যাল দিক থেকে আমি বলছি, ওর টেল, ওর টপ লাইন, বেস লাইন, যেগুলো বাইট, যেগুলো থাকতে হয় একটা শো করতে গেলে, যে যে কোয়ালিটিস গুলোর প্রয়োজন, সেই সমস্ত কোয়ালিটি বাচ্চাগুলোর মধ্যে আছে। এবং এদের পেডিগ্রিটা ভালো। এর বাবার লাইনটাও চ্যাম্পিয়ন ব্লাড লাইন আছে, মায়ের দিকেও গ্র্যান্ড চ্যাম্পিয়ন, থাইল্যান্ড চ্যাম্পিয়ন। এর যে মায়ের যে বাবা স্নোকে মোটামুটি সবাই চেনে, যারা একটু ল্যাব্রাডর নিয়ে পড়াশোনা করেন বা ল্যাব্রাডর নিয়ে পছন্দ করেন, একটু নলেজ রাখেন, তারা স্নোকে সবাই চেনেন। তো ইন্ডিয়া গ্র্যান্ড চ্যাম্পিয়ন, থাইল্যান্ড চ্যাম্পিয়ন স্নো এর মেয়ে হচ্ছে ওর মা। আচ্ছা, অলরেডি ওর মা এই সিজনে শো করেছে, একটা সিসি উইনার। তারপরে জেনারেলি ওর সিজন চলে আসে, আমরা ওকে ব্রিড করাই। তো এই বছর শোটা পুরো শো এর সিজনটাও পুরো কন্টিনিউ করতে পারেনি, 3টে আরসিসি হয়ে রয়েছে ওর। এই কামিং ইয়ারে ও ফুল ফ্লেজেড শো করবে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে ফিমেলের এখন কততম মানে লিটার? এটা ফার্স্ট লিটার। এটা ফার্স্ট লিটার। বাবা তো প্রুভেন ছিল, আমি আগের ভিডিওতেই তোমাকে বলেছি যে বাবা প্রুভেন, বাট মায়ের এটা ফার্স্ট লিটার। এবং মায়ের এজ হচ্ছে 2.5, মানে 2.5 বছর প্রায়। তোমার ওর 26-28 মাস মতো মায়ের বয়স। আমাকে দেখে বলতে হয় বয়সটা, 2 বছরের ওপর। 2 বছরের নিচে জেনারেলি আমরা ব্রিড করাই না, অ্যাটলিস্ট 2 বছর না হলে জেনারেলি আমরা করাই না। যদি বাচ্চা ভালো কন্ডিশনে থাকে সে ব্যাপারটা আলাদা, কিন্তু ওর মায়ের এটা একদম সুন্দর। আমি আগের ভিডিওতেও তোমাকে বলেছিলাম যে সিজন আসা মানেই ব্রিড করিয়ে দেওয়া, এরকম ব্যাপার নয়। সব দিক থেকে যদি ঠিকঠাক থাকে তবেই আমরা একটা ভালো পাপি এক্সপেক্ট করতে পারি। এবং দেখো প্ল্যানিং করে ব্রিড করানোর রেজাল্ট তোমার সামনে দেখলাম, মানে সত্যি দেখলাম বন্ধুরা, এটা খুব সুন্দর পাপিস গুলো, প্রচন্ড হেলদি, যেটা খুব মাস্ট ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, প্রচন্ড হেলদি, প্রপার ডায়েট পাচ্ছে, প্রপার মেডিসিন, প্রপার ক্যালসিয়াম, যেটা প্রয়োজন একটা বাচ্চা রেডি করতে গেলে। আর আমি আরেকটা কথা মাঝখানে বলতে চাই, আমি আগেরবারও বলেছিলাম যে একটা ভালো পাপি নিতে গেলে ভালো ব্রিডার চুজ করুন, একদমই তাই, যার নিজস্ব নলেজ আছে এবং যে ভালো কাজ করতে চাইছে, খুবই দরকার। আচ্ছা ম্যাম, আপনি এবার একটু কাইন্ডলি ভিউয়ার্স এর জন্য জানাবেন যে আপনারা এখানে
পাপিগুলোর প্রাইস কেমন রেখেছেন? 28,000 মেল, ওকে, 26,000 ফিমেল। 28,000 মেল, 26,000 ফিমেল উইথ পেপার, কেসিআই পেপার অ্যান্ড মাইক্রোচিপ। এবং আমার কাছে আসলে বাবা মা, আমি তো অন ক্যামেরা দেখিয়ে দিয়েছি, সামনে আসলো মা বাচ্চা বাবা দেখে নেবেন। এবং বাচ্চা নেওয়ার সময় আমরা বাবা মা দুজনের পেপারেরই একটা ফটো হোক, জেরক্স হোক, যা হোক দিয়ে দেবো। যখন বাচ্চার পেপার পাবেন হাতে মিলিয়ে নেবেন। আমি আগের বারও বলেছি যে বানিয়ে দেওয়ার কিছু ব্যাপার নেই, আমি আগে দিয়ে দেবো পেপারের ছবি, যখন পাবেন তখন দুটো ব্লাড লাইন মিলিয়ে নেবেন। তবে আরেকটা কথা বন্ধুদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি, যারা ভিউয়ার্স আছেন, যারা মাইন্ড মানে ডাইরেক্টলি করে রেখেছেন যে আমি নেব, ইভেন ল্যাবই নেব, আপনারা প্লিজ আসুন, দেখে নিন, বা আমার দেখে অবশ্যই দিদি এটা মানে ম্যাম যেটা বললেন। আর অবশ্যই এই পাপি কিন্তু অন্তত তাদের জন্য নয় যারা 5-7 হাজার টাকা দামের মানে পাপি খুঁজছেন, আমরা রাইট? একদম, মানে যারা মনে করছেন যে শো করাবেন বা একটা ভালো বাচ্চা, কারণ আমি কথাটা আগেও বলেছি, 1-2 বছরের ব্যাপার নয়, 15 ইয়ার্স এর একটা কমিটমেন্ট একটা বাচ্চার সাথে আপনি রাখবেন তাদেরকে। এবং সেইরকমই একটা জিনিস নিন, একটা বাচ্চা নিন যে সুন্দরভাবে বড় হবে, যার পিছনে ওই যে বললাম ওয়ান টাইম ইনভেস্ট করুন লাইফ টাইম ইনভেস্ট করার থেকে। সেটা আবার আপনাদের চয়েস, আমি কাউকে ছোট করে বলছি না। আমার কাছে এর আগেও ফোন এসেছে যাদের 5-7 হাজার টাকা, তারা কি পাপি নেবে না? যাদের বাজেট নেই নিশ্চয়ই নিন। আপনার যদি মনে হয় আপনি 5-7 হাজার টাকা এফোর্ড করতে পারছেন নিন, তবে আমাকে ফোন করে লাভ নেই। আমার কাছে 5-7 হাজার টাকার পাপি থাকে না, কারণ ওই যে একটা কথা, হ্যাসেল ফ্রি। আপনি আমার থেকে নেবেন, আপনাকে কোনো বাকি আর কোনো টেনশন নিতে হবে না যে বাচ্চাটার এই প্রবলেম, সেই প্রবলেম, ওই প্রবলেম, এসব কিছু হবে না। আর আমি আজকে না আরেকটা কথা, তোমার ভিডিও দিয়ে আমি একটা কথা আজকে বলতে চাই। আমি এর আগের বার যখন বলেছিলাম যে ভালো ব্রিডার চুজ করুন, আমি আরেকটা কথা বলছি, ভালো ব্রিডার চুজ করবেন। আপনার কাছে অ্যামাউন্ট আছে, আপনি বাচ্চা নিয়ে গেলেন, কিন্তু বাচ্চাটাকে আপনাকে মেনটেন করতে হবে। মিস হ্যান্ডেলিং এ কিন্তু বাচ্চা নষ্ট হয়, এবং সেটা গিয়ে সম্পূর্ণ আমরা দায় চাপিয়ে দিই ব্রিডারের ওপরে, যে ব্রিডার এটা করেনি, ব্রিডার ওটা করেনি। কিন্তু না, একটা বাচ্চা বড় করতে গেলে ছোট থেকে তার পেছনে কিন্তু কিছু এফোর্ট ফ্যামিলিকেও দিতে হয়। আমি একটা ছোট বাচ্চা নিয়ে গেলাম, আমি তাকে সামলাতে পারছি না, নিয়ে গিয়ে তাকে বেঁধে রাখলাম। সে এবার 2 পায়ে দাঁড়িয়ে আমার কাছে আসতে চাইছে, জেনারেলি তার পিছন পায়ে প্রেসার পড়ছে, পেছনের পাটা নষ্ট হচ্ছে। এই বাচ্চাটা যখন বড় হয়ে গিয়ে পিছনের পাটা বেঁকে যাবে, তখন দোষ হয়ে যাবে ব্রিডার ক্যালসিয়াম দেয়নি। এবং তার মধ্যে যারা কিছু কিছু মানুষ যাদের একদম নলেজ নেই এই বিষয়টা, তারা মাঝখান থেকে এসে বলবে এই নিশ্চয়ই ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি। এই কথাটা না খুব সহজ, দুটো কথা, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, এটা প্রুফ কোথায়? টেস্ট করিয়েছো? ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বলে দিলাম একটা, আমি বলে ফেললাম, সেটা তো একটা প্রুফ চাই। এই যে একটা ঘটনা, একটা বাচ্চার পাটা বেঁকছে, তার পেছনে কি কারণ আছে? হয় জেনেটিক কারণেও হয়, সেজন্য তো বাবা মা দুজনকে দেখে নিচ্ছ তুমি, বাবা মার জেনারেশনে তো নেই, তাহলে হচ্ছে না। এটা কিন্তু ম্যান মেডও হয়। আচ্ছা ম্যাম, আরেকটা কথা হচ্ছে কি, এই যে আপনি একটু বলছিলেন যে খাবারের কথাটা, ডাইজেস্টের কথাটা, অনেক সময় ছোট বেবিটা মানে খাওয়া বন্ধ করে দেয় বা ডাইজেস্ট প্রপার হয় না, তখন সেক্ষেত্রে মানে কি করণীয় বা কি করা যায় এই সমস্ত ছোট পাপিগুলোর সাথে, যদি ইনকেস যদি হয়, তখন সেক্ষেত্রে কি করা যাবে? কারণ এখন যা বাইরে গরম, যা ওয়েদার, তার জন্য মানে আমার এই কোয়ালিটিটা রাখা। দেখো আমার বাচ্চা, যে বাচ্চা আমার থেকে নেবে তারা কোনো ডাইজেশনের মেডিসিন খায় না, তাদের ডাইজেশনে কোনো সমস্যা নেই। তাদেরকে একটা প্রপার ডায়েট দেওয়া হয়, প্রপার ডগ ফুড। আমি ব্র্যান্ডটা এখানে মেনশন করছি না, যে নেবে তাকে আমি ব্র্যান্ড বলে দেবো, এই ব্র্যান্ডের খায়। যেটা মেন দেখতে হবে টাইমিং এর গ্যাপটা, এক্স্যাক্টলি। এরা সারাদিনে এখন 4 টাইমস খাচ্ছে, এই 4 টাইমসটা 6 আওয়ার্সের একটা ইন্টারভেলে আমরা খাওয়াই। আচ্ছা, হয় না সবার হয়তো 6 আওয়ার্স হবে না, সেটা 5.5 ঘন্টা হলো বা 7 হাফ অ্যান আওয়ারের এদিক ওদিক হতে পারে। এখন সেটা যদি 8 ঘন্টা 9 ঘন্টা গ্যাপ হয়ে যায়, সেক্ষেত্রে গ্যাস ফর্ম করবে, তখন একটা সমস্যার সৃষ্টি হবে। আমি যদি প্রপার গ্যাপ দিয়ে প্রপার কোয়ান্টিটির খাবার যদি একটা বাচ্চাকে খাওয়াই, কোনো রকম কোনো সমস্যা হবে না। এবং খাবারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল রাখতে হবে। ছোট পাপির ক্ষেত্রে আমি এটা বললাম, বড় পাপির ক্ষেত্রে ব্যাপারটা একদম আলাদা। ছোট পাপির ক্ষেত্রে তুমি সেরকম ভাবে মেডিসিন দিতে পারবে না, আর আমি মেডিসিনে খুব একটা বিশ্বাসী নই। আমার বাচ্চাদের নর্মাল ক্যালসিয়ামটা চলে, আর কোনো মেডিসিন ওরা খায় না। মাল্টিভিটামিন বলো, অনেকে অনেক রকম দেয় মেডিসিন, আমি দিই না এই কারণে, কারণ যেগুলো ও নিয়েই জন্মেছে সেগুলোকে আলাদা করে বাইরে থেকে মেডিসিন দিয়ে দেখানোর কিছু নেই। ওর যে সমস্তগুলো দরকার সেগুলো নিয়েই জন্মেছে। ক্যালসিয়ামটা একটা বাচ্চা 1 বছর বয়স অব্দি খাবে, আচ্ছা, সেটা কন্টিনিউ হবে। কিন্তু হজমের প্রবলেম, কারণ আমি তো একটা ব্র্যান্ডেড ভালো খাবার দিচ্ছি তাকে, তাহলে তাকে আমি আবার কেন হজমের ওষুধ দিতে যাব? কোনো প্রয়োজন নেই তো সেটা। আমি যখন একটা ভালো ব্র্যান্ড খাওয়াবো,
সেখানে আমার এগুলো কিচ্ছু লাগবে না। আমার বাচ্চা যখন আমার থেকে যে নেবে তাকে তাকে কোনো মেডিসিন দিতে হবে না, শুধু ক্যালসিয়াম আর লিভার, অবশ্যই লিভারের একটা গার্ড দিয়ে ক্যালসিয়াম, আর প্রপার ডিওয়ার্মিং করাবেন, প্রপার ভ্যাকসিন করাবেন। আর আপনি যেটা বললেন এখনই খাবারের যে টাইমিং, যে গ্যাপটা, এটা অবশ্যই রাখা উচিত। এটা অবশ্যই রাখা উচিত। 6 ঘন্টার একটা গ্যাপে গ্যাপে ওকে 4 বার ফিড দিতে হবে। এবার যখন ও বড় হবে আস্তে আস্তে গ্যাপটা বাড়বে, ফিডিং এর টাইমটা কমবে, মানে ফিডিং এর ইয়েটা কমবে, 4 এর জায়গায় 3 হবে, আরো বড় হয়ে গেলে 2 বার খাবে। এটা এভাবে চলবে, যেভাবে আমরা বলে দেবো যদি সেই গাইডলাইন মেনে চলে, আমি তো বলছি কোনো সমস্যা হবে না, হতে পারে না। কিন্তু যদি নিজেরা মনে করেন যে না নিজেদের মতো করে চালাবেন, প্রচুর প্রচুর খাওয়ালাম, সারাদিনে 4 বার, ওর খিদে পাচ্ছে, ওকে প্রপার খাবারটাকে তো হজম করতে দিতে হবে, সেই অ্যাক্টিভিটিটার প্রয়োজন আছে, ওকে ছাড়তে হবে, ওকে খেলাতে হবে। এখন ওরা 4-5 জন ভাই বোনে মিলে আছে, ওরা নিজেদের মধ্যে খেলাধুলো করে, খাবারটা ন্যাচারালি হজম হয়ে যায়। যখন আপনার বাড়িতে যাবে তখন ও একা, ওকে প্রপার খেলানো, ওকে একটু বল খেলানো, ওর সাথে একটু ছাদে নিয়ে ছাদে ছেড়ে দেওয়া, ওকে প্রপার টাইম দিন, খাবার হজম হবে, কোনো সমস্যা হবে না, অ্যাক্টিভিটির মধ্যে রাখতে হবে। ওকে, থ্যাংক ইউ, এই প্রপার অ্যানসারটা পেলাম আমি আজকে। তো আমি আগেরবার যে বলেছিলাম যে ভালো ব্রিডারের থেকে একটা বাচ্চা নিতে হবে, তেমনি আমি আর একটা কথাও বলবো যে একটা ভালো ফ্যামিলিতেও একটা বাচ্চা যাওয়া খুব প্রয়োজন। কেননা আজকে আমার মনে হলো একটা ল্যাব্রাডর, ধরো তোমার এই ভিডিও দেখছে, দেখে কারোর একজন মনে হলো আজকে আমি একটা ল্যাব্রাডর খুব ভালো লাগছে, নিয়ে ফেললাম, হয়তো তার সাথে প্রাইসটাও আমার সাথে তার ম্যাচ হয়ে গেল, সে নিয়ে চলে গেল। কিন্তু আমি একটা সবাইকে বলবো যে একটা বাচ্চা নেওয়ার আগে ভালো করে সেই বাচ্চাটা সম্বন্ধে স্টাডি করুন। আমার পাশের বাড়ির কারোর আছে বা অমুকের দেখলাম, দেখে আমি একটা বাচ্চা নিয়ে নিলাম, আদৌ আমি সেই বাচ্চাটাকে প্রপার যত্ন করতে পারবো কিনা, তাকে সেই এনভায়রনমেন্টটা দিতে পারবো কিনা, এটা আমাকে সবার আগে দেখতে হবে। দেখুন, ভালো বাচ্চা নিলাম, ভালো ব্লাড লাইন, ভালো স্পেসিমেন নিয়ে গেলাম, কিন্তু প্রপার টেক কেয়ার করলাম না, তাতে কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যায়। এবং যখন বাচ্চাটা আলটিমেট নষ্ট হয়ে যায় তখন দোষ হয়ে যায় ব্রিডারের। ব্রিডার প্রপার ক্যালসিয়াম দেয়নি, ব্রিডার ঠিকঠাক ব্রিডিং করায়নি, কিন্তু আসল তো সেটা নয়। কারণ ল্যাব্রাডরের ক্ষেত্রে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রেই হয়, ল্যাব্রাডরের, যেহেতু আজকে ল্যাব্রাডর নিয়ে আলোচনা করছি সেহেতু বলছি, বাচ্চা এই সময় একটু দুরন্ত হবে, একটু প্লেফুল হবে, এটা ওটা মুখে দেবে, এটা খুব ন্যাচারাল ব্যাপার। অনেক প্যারেন্টস কি করে, নিয়ে গিয়ে বেঁধে দেয় বাচ্চাটাকে, বেঁধে রেখে দিল। এবার সেই বাচ্চাটা যখন বাঁধা অবস্থায় রয়েছে, আমরা যখন যাচ্ছি সামনে, তার বাড়ির লোক সে 2 হাত তুলে তার কাছে যেতে চাইছে, খাটে উঠতে চাইছে, আমরা তখন এই ব্যাপারটাকে খুব মজার ছলে নিই, দেখো কি সুন্দর 2 হাত দিয়ে ডাকছে আমাকে। কিন্তু এটা যে কতটা ক্ষতি হচ্ছে ওর ফিউচারের ক্ষেত্রে, পিছনের পায়ে স্ট্রেন্থ পড়ে পড়ে পিছনের পাটা নষ্ট হয়ে যায়, এবং এন্ড অফ দ্য ডে গিয়ে যখন, ওখানে তো হাড়গুলো নরম, যতই আমরা ক্যালসিয়াম দিই না কেন, হাড়টা তো এখনো নরম, প্রপার তো ম্যাচুরিটি হয়নি বাচ্চাটা। তো সেক্ষেত্রে গিয়ে কি হয়, পাটা পরে বেঁকে যায়, যখন পাটা বেঁকে যায় তখন সেটা হয়ে যায় হিপ ডিসপ্লেসিয়া। কেউ একটা মাঝখান দিয়ে কমেন্ট পাস করে দেবে এটা হিপ ডিসপ্লেসিয়া, এটা প্রপার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, এটা ক্যালসিয়ামের অভাব, এই কারণে এটা হচ্ছে। কিন্তু একটা জিনিস দেখতে হবে, আমি যে বাবা যার কাছ থেকে নিয়ে যাচ্ছি তার, সেই বাবা মায়ের তো কোনো সমস্যা নেই, এবং আপনি এই বাচ্চাটা বাবা মাকে দেখে যাচ্ছেন, তারা সম্পূর্ণ ফিট অ্যান্ড ফাইন। আমি যার থেকে নিয়েছি সেও তার বাবা মাকে দেখেই নিয়ে এসেছে, সে যার থেকে নিয়েছে সেও বাবা মাকে দেখেই নিয়ে এসেছে। একটা যে রিনাউন্ড, একটা নলেজেবল ব্রিডার, সে যখনই যাতা জায়গা থেকে বাচ্চা নেবে না, সে তার পুরো পেডিগ্রিটাকে দেখবে, তার পেডিগ্রিতে কোনো সমস্যা আছে কিনা দেখে তবে সে সেই বাচ্চাটা নেবে। আবার আমরা যখন তার থেকে নিচ্ছি, আমরাও পুরোটা স্টাডি করেই নিচ্ছি, এবং আপনি লেম্যান, আপনি বোঝেন না, কিন্তু আপনি তো এই সবগুলো সবটা দেখেই নিচ্ছেন স্টেপ বাই স্টেপ, সেক্ষেত্রে জেনেটিক্যালি হওয়ার সম্ভাবনা কম থাকে। এবারে এই বাচ্চাটা যখন পাটা বেঁকে যাচ্ছে বা পাটা নষ্ট হয়ে যাচ্ছে ল্যাবের ক্ষেত্রে বিশেষ করে, তারপরে যেটা ল্যাবের ক্ষেত্রে আরেকটা প্রবলেম হয় সেটা হচ্ছে ওভারফিডিং। হ্যাঁ, এটা একটা ফ্যামিলির সমস্যা, বিশেষ করে আমি বলছি না কোনো কেউ ছোটভাবে নেবে না, মাতৃস্থানীয় মানুষের বিশেষ করে এটা আমি দেখেছি। যেহেতু আমরা ক্রেশ চালাই, আমাদের কাছে তো বহু বাচ্চা আসে, বিভিন্ন ব্রিড স্ট্যান্ডার্ডের বাচ্চা আসে, একদম আমাদের কাছে সব বাচ্চা সমান। আমরা যখন ক্রেশ চালাই তখন আমাদের মাথায় এটা চলে না এই বাচ্চাটা শো স্পেসিমেন, এই বাচ্চাটা ভালো, এই বাচ্চাটা খারাপ, আমাদের কাছে অল আর ইকুয়াল। তো সেই ক্ষেত্রে আমরা দেখি বাচ্চাদেরকে 4 বেলা খাওয়াচ্ছে, প্রচুর পরিমাণে ভাত খাওয়াচ্ছে, এটা ভালোবাসা নয়। ঠুসে ঠুসে খাওয়ানোটা, আপনি 4 বেলা খাচ্ছেন মানে যে বাচ্চা 4 বেলা খাবে, এটা কখনোই নয়। তাকে তার বয়স যখন হবে তার ডায়েটও সেরকম ভাবে চেঞ্জ হবে, তাকে প্রপার ডায়েটে রাখুন, ছিপছাপ চেহারা রাখুন, দেখুন আপনার ক্ষেত্রে হ্যান্ডেল করতেও বাচ্চাটাকে সুবিধা হবে। আমি একটা ইনসিডেন্ট বলি, এটা ভিডিওতে রেখো, আমি এটা আমার লাইফ মানে একটা এক্সপিরিয়েন্স, আমি সেটাই শেয়ার করছি কিভাবে মিসহ্যান্ডেলিং এ বাচ্চা নষ্ট হয়। সেটা হচ্ছে যে একটি ফ্যামিলি হঠাৎ করে তার মনে হলো
যে আমি একটা পাপি নিয়ে ফেলবো। আমি একটা ছোট 800 স্কোয়ার ফিট কি 850 স্কোয়ার ফিট একটা ফ্ল্যাটে থাকছি, আমার যদি এখন মনে হয় আমি একটা গ্রেট ডেন পুষবো, এটা আপনার শখটা হয়তো পূরণ হবে, কিন্তু বাচ্চাটাকে কষ্ট দেওয়া হবে। একটা গ্রেট ডেন যদি হয় তার একটা মিনিমাম স্পেস প্রয়োজন। তা সে হঠাৎ করে মনে পড়লো আমি একটা জিএসডি নিয়ে ফেললাম। খুব ভালো কথা, জিএসডি নিয়ে, সেই জিএসডিটাকে প্রপার সে মেনটেন করতে পারছে না, কারণ জিএসডি প্রচন্ড প্লেফুল হয়। জিএসডি ছোট থেকে বড় করা খুব চাপের ব্যাপার। যে একবার জিএসডি বড় করে ফেলবে তার আর কোনো, একবার ম্যাচিউরিটির দিকে চলে এলে ওর মতো ভালো ব্রিড আর নেই, আমি অন ক্যামেরা বলছি এটা। তো সে একটা ফেন্সিং এর মধ্যে বাচ্চাটাকে রাখলো, ফেন্সিং থেকে টপকাতে গিয়ে বাচ্চাটা পড়ে তার পিছন পোর্শন গেল। সে বাচ্চাটা এখন হাঁটাচলা করতে পারে না, না পড়তে পারাই মানে পারেই না বলতে গেলে প্রায়। দোষ হয়ে গেল ব্রিডারের। ব্রিডার নাকি ক্যালসিয়াম দেয়নি, এবং কিছু মানুষ যাদের মিনিমাম নলেজ নেই তারা কুকুর, মানে আমি এটা তো মানবে যে জানতে পারলে কি করে, মানে এই যে আমার চেনা পরিচিতর মধ্যে একজনের সাথে এটা হয়েছে এবং তাদের ডিমান্ড ছিল যে বাচ্চাটাকে দিয়ে দাও আমাদেরকে, মানে ফেরত নিয়ে নাও, আমাদেরকে একটা অন্য পাপি দাও। এটা কিন্তু ব্যাকের ঘটনা, পিছনকার ঘটনা এটা, কিন্তু সামনের ঘটনা হচ্ছে যে বাচ্চা পড়ে গেল, বাচ্চা হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম বাচ্চা হাঁটতে পারছে না। এটা হয় না, এটা কোনোভাবে হতে পারে না। যদি বাচ্চার কোনো সমস্যাও থাকে সেটা দিনে দিনে ধীরে ধীরে জিনিসটা বাড়ে। ওয়ান ফাইন মর্নিং আমি উঠে দেখলাম আমার বাচ্চা হাঁটতে পারছে না, এটা কোনোভাবে সম্ভব না যদি মেজর কোনো অ্যাক্সিডেন্ট না হয়ে থাকে। এবং আমি অবশ্যই অ্যাক্সিডেন্ট বা বাচ্চাটাকে যদি কেউ মেরে থাকে, দুটো হতে পারে, নয় অ্যাক্সিডেন্ট হয়েছে, নয় হিট অফ দ্য মোমেন্ট বাচ্চাটাকে আমি মেরেছি, কোনো এমন বাজেভাবে মেরেছি তার পিছন পোর্শনটা লেগেছে। দুটো কারণে হতে পারে, বাই ইন্টেনশন হতে পারে, বাই অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু কোনো বাচ্চার পায়ে যদি সমস্যা থাকে সেটা ডে বাই ডে, আমি যেটা বান্টির ক্ষেত্রে বলেছিলাম আগের বারে, যে বান্টিকে কিন্তু আস্তে আস্তে আমি দেখেছি বান্টিটার এই অবস্থা, ও দিনে 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 ডিটোরিয়েট করে গেল। কিন্তু হঠাৎ করে উঠে আমি বললাম যে বান্টি হাঁটতে পারছে না, এটা হয় না। এটা হিপ ডিসপ্লেসিয়া হলেও হয় না, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বলেও হয় না। আর এটা তো এখন ম্যাজিক ওয়ার্ড হয়ে গেছে, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি। আরে তার কোনো টেস্ট হচ্ছে না, এবং সেখানে আমরা ব্রিডারকে দোষ দিয়েছি, ব্রিডার না মাকে প্রপার ক্যালসিয়াম খাওয়ায়নি, এটার জন্য হয় না। একটা ভালো বাচ্চা একটা ভালো ফ্যামিলিতে গিয়ে একটা রেসপন্সিবল প্যারেন্টস হওয়াটাও খুব দরকার। আমরা যেমন বলছি না রেসপন্সিবল ব্রিডার, ভালো একটা ব্রিডারের থেকে বাচ্চা নেব, রেসপন্সিবল প্যারেন্টস পাওয়াটা এখন খুব দুষ্কর হয়ে যাচ্ছে। কারণ মানুষের শখ মেটাতে বাচ্চা দিচ্ছে, ইমোশনাল অ্যাটাচমেন্টটা দাদা বিশ্বাস করো কমে যাচ্ছে আস্তে আস্তে। সবার স্টেটাস মেনটেন করতে ব্যস্ত। স্টেটাস যদি মেনটেন করতে হয়, রোজগার করুন, ভালো দামি গাড়ি কিনুন, বাড়ি কিনুন, দয়া করে এই বাচ্চাদের সাথে স্টেটাস মেনটেন করতে যাবেন না। সামলাতে যদি পারেন, মনে করেন যে আমি সামলাতে পারবো, তবেই বাচ্চা নিন। নিয়ে গিয়ে বাচ্চাটাকে নষ্ট করে তারপরে গিয়ে বাচ্চাটা তো দেখুন, রিনাউন্ড ব্রিডারের গায়ে কে কারিছে তাতে তাহলে কিচ্ছু যায় আসে না, কারণ তারই ভাই বোনেরা সব শো করছে, শোয়ে জিতছে, প্রাইজ পাচ্ছে, শোয়ে জিতছে। কাজে আপনার একটা কথায় সেই ব্রিডারের কিচ্ছু যাবে আসবে না, কিন্তু সাফার করছে বাচ্চাটা। একদমই তাই। মানে আমার এখানে একটা জিনিস বলার আছে, একদম ব্রিডার কিন্তু মানে আপনাকে প্রপার গাইডেন্সটা কিন্তু আমরা প্রপার গাইডেন্স দেব। একটা বাচ্চা যখন কিন্তু বলা যে প্লিজ ব্রিডার খুঁজুন, ভালো ব্রিডার খুঁজুন, ভালো ব্রিডারের থেকে নিন বাচ্চা, তার গাইডেন্স শুনুন। কে আপনাকে পাশ থেকে এসে কি বলছে, আমি দেখেছি এটা হয়, কিরকম হয়। অমুকের ধরুন আমার কাছে একটা ল্যাব নিয়ে গেল, পাশের ফ্ল্যাটে একজনের কারোর কাছে ল্যাব আছে, তুমি না এই খাবারটা খাইও না, আমি না এই খাবারটা খাই, হট করে খাবারটা চেঞ্জ করে দিল। আরে আমরা তো একটা বাচ্চাকে, এটা একদম উচিত নয়, কারণ আমরা একটা বাচ্চাকে তার বাবা মাকে তো আমি 40 দিন বয়স থেকে বড় করছি, তারপরে সে আজকে এই জায়গায় এসছে, আমরা ব্রিড করছি, আমরা এই প্রসেসটার মধ্যে দিয়ে যাই। আমাদের থেকে নলেজ কখনোই কোনো আউটসাইডারের বেশি থাকবে না, থাকতে পারে না, কারণ তার বাবা মার কি স্যুট করে এবং এই বাচ্চাটার কি স্যুট করে ছোট থেকে, সেই বাচ্চাটা মানে ওর বাবা মায়ের মিটিং এর ফার্স্ট দিন থেকে এতদিন অব্দি আমরা তাকে টেক কেয়ার করে বড় করছি। তার কি ভালো কি খারাপ আমাদের থেকে ভালো কেউ জানবে না, কেউ জানতে পারে না। কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে ব্রিডারের সাথে আলোচনা করুন যে এটা কি চেঞ্জ করব, বা এটার প্রবলেম হচ্ছে, এটার জন্য কি তার সলিউশন। আউটসাইডারের কথা দয়া করে নেবেন না এবং নিয়ে বাচ্চাগুলোর ক্ষতি করছেন। একটা ল্যাব্রাডর রিট্রিভারের পিউরিটি আমরা বুঝবো কি করে? দেখো, পিওরিটিটা ছোটবেলায় কিছু বোঝা যায় না, অল পাপিজ আর সেম। এই জন্য প্যারেন্টস যারা নিউলি পেট প্যারেন্ট, যাদের সত্যি কিছু মানে বুঝতে পারে না, তারা খুব বিভ্রান্ত হয়ে যায় যে একটা পাপির দাম আমি চাইছি 28,000, আবার আর একটা পাপির দাম 7,000, দুজনই ল্যাব্রাডর। ম্যাটারটা করে হচ্ছে ব্লাড লাইনে।
ব্লাড লাইনের। অবশ্যই বাবা মা দেখে, যেটা আমরা বারবার বলছি, বাবা মা দেখে বাচ্চা নেই। একটা বাবা মা সে একটা ভালো ব্লাড লাইন ক্যারি করছে, সঙ্গে আমি পেপার দিচ্ছি, সেখানে পিওরিটিটা একটা ম্যাটার করছে। আমি বারবারই বলছি ব্র্যান্ডের একটা দাম আছে। আপনি একটা বেড কভার রাস্তা থেকে কিনতে পারেন 200 টাকায়, 100% কটন বলে আপনাকে দেবে, বাড়িতে ধুয়ে গিয়ে দেখলেন সিনথেটিক মিক্স আছে। বম্বে ডাইং থেকে নেবেন, হ্যাসেল ফ্রি, টেনশন ফ্রি। আপনি জানেন বম্বে ডাইং থেকে নিচ্ছি মানে জিনিস খারাপ হবে না, কারণ তাদের ব্র্যান্ডে আঘাত করবে। মানে আরো একটা এক্সাম্পল এখানে ফিট করা যায় যে আদিদাস আর এডিডাস এর মধ্যে যে Exactly. পার্থক্যটা থাকে। এটা একটা ফ্যাক্টর, Okay. এই হচ্ছে ব্যাপার। আর ভালো ব্লাড লাইন নিলে ক্যারেক্টারেরও কিন্তু একটা ব্যাপার থাকে। একটা অনেককে আমি দেখেছি, আমি সামলাতে পারছি না, বাচ্চা সমস্যা হচ্ছে, কি কি সমস্যা, আমি অ্যাডাল্ট জোনে গেলে কি কি বুঝতে পারবে আমি সেগুলো বলে দিই। টেল হুক হয়ে যায়, কান দাঁড়িয়ে যায়, কান দাঁড়িয়ে যায়, টেল Lavit? রিং হয়ে যায়, হ্যাঁ ল্যাবেট, লেভেট, ক্রস ব্রিড হলে সবকিছু সম্ভব মিক্স ব্রিড, এক্স্যাক্টলি তাই হয়ে যায়। সবচেয়ে যেটা সমস্যা হয় ক্যারেক্টারিস্টিক দিক থেকে, ক্যারেক্টারে ভীষণ প্রবলেম, কারণ ওর মধ্যে তো দুটো ক্যারেক্টার প্লে করছে না, একটা তো ল্যাব্রাডর হ্যাঁ আর একটা যে দেশি হতে পারে বা যে কোনো ব্রিড। বুঝতে পেরেছি। সেই দুটো যখনই ক্রস হয়ে যাচ্ছে তখন তোমার দুটো সত্তা কাজ করছে, আচ্ছা সেটার জন্য একটা সমস্যা হয়। আর একটা বাচ্চার অ্যানাটমিক্যাল দিক থেকে ওই জন্য আমরা 40 ডেজের বাচ্চা দিচ্ছি। আপনি ও কিরকম দাঁড়াবে সেটা আপনি দেখতে পাবেন, তার প্রতিচ্ছবিটা হচ্ছে বাবা এবং ওর মা। ওকে আপনি ওর বাবা মায়ের মধ্যে ওর ফিউচারটা দেখতে পাবেন, নয় বাবার দিকে যাবে নয় মায়ের দিকে যাবে, বা দুজনের কম্বিনেশনে আরো বেটার কিছু হবে। মানে ম্যাম আপনি বলতে চাইছেন যে আপনার কাছে যে ছোট ছোট বেবি আমরা এখন দেখতে পাচ্ছি, তো তাদের ক্যারেক্টারটাও রীতিমতো বাবা মা যে আছে, অবশ্যই বাবা মার মতোই পাবে, বাবা মায়ের দিকেই যাবে সবকিছুই। এখন দিক থেকে অ্যানাটমিক্যাল দিক থেকে কারেক্ট, বাইট ঠিক আছে, যেগুলো আমরা দেখবো, বাইট ঠিক আছে, টপ লাইন বেস লাইন ঠিক আছে, হেড প্রোফাইল সুন্দর, এগুলো আমরা এখন দেখতে পাবো। বাকি যে সমস্ত ক্যারেক্টারিস্টিক ব্যাপারগুলো বাকি যে, সেগুলোর জন্য টাইম দিতে হবে। 6 মাস পরে গিয়ে একটা জায়গায় দাঁড়াবে। একটা বাচ্চা ম্যাচিওর 1.5 বছর টাইম লাগে, 1.5 বছরের পরে গিয়ে সে গিয়ে এটা ম্যাচিওর হয়। তখন আপনি যদি এখনই চিন্তা করেন যে বাবার মতো কেন মাথা হচ্ছে না, মায়ের মতো কেন এরকম দেখতে হচ্ছে না, সেটা এখন হবে না। তার জন্য তাকে প্রপার টাইম দিতে হবে। আপনি 1.5 বছর বাদে গিয়ে ওই দুটো ছবির সাথে আপনার বাচ্চাকে মেলাবেন। এই জন্যই আমরা বারবার বলছি ভালো ব্লাড লাইনের বাচ্চা নিন, বাবা মা দেখে নিন। আমি পেপার দিয়ে বাচ্চা দিচ্ছি, আমি এখানে বসে বলছি আপনার যদি কোনো সন্দেহ থাকে আপনি ডিএনএ টেস্ট করিয়ে নেবেন। ডিএনএ টেস্টে তুমি চ্যালেঞ্জ দিচ্ছ? আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমার বাচ্চা, আমার ব্রিডিং এর বাচ্চা, আমি চ্যালেঞ্জ দিচ্ছি। যদি কোথাও কোনো জায়গায় গিয়ে মনে হয় না এটা মুন এবং জ্যাকসনের বাচ্চা নয়, তুমি চাইলে ডিএনএ টেস্ট করে নিতে পারো। আমার তরফ থেকে এটা আমি বলে দিলাম, আমার বাচ্চা। এখানে আমার অবশ্যই বলার আছে বন্ধুদের উদ্দেশ্যে যারা আগামীতে পেট প্যারেন্ট হতে যাবেন, একমাত্র এত কনফিডেন্টলি সেই ব্রিডাররাই বলে যারা নিজেদের ব্রিডিং ক্ষমতার উপরে আমার কনফিডেন্স আছে, কনফিডেন্স খুব 100%ই থাকে। তো ম্যাম যেটা বলেছিলেন শুরুর দিকে যে আপনারা ভালো ব্রিডার খুঁজুন, তো আমিও তাই একই কথা এখনো বলবো আপনাদেরকে, ভালো কিন্তু সত্যি ব্রিডার খুঁজুন যারা কনফিডেন্ট হবে। তো সুন্দর মিষ্টি কথা বললো খানিকক্ষণ, এটা সবাই বলে থাকে নর্মালি, একটা সেলারও তাই বলে থাকে। না না, ভালো ব্রিডারে যেমন দাদা, আমি আরেকটা কথা মাঝখানে বলতে চাই, আপনাকেও একটু রেসপন্সিবিলিটি নিতে হবে। যিনি নিচ্ছেন একটু রেসপন্সিবিলিটি, আপনাকে একটা ভালো জিনিস নিয়ে যাচ্ছেন, মিনিমাম টেক কেয়ারটা আপনাকেও পড়াশোনাটা দরকার, খুব দরকার, দুপক্ষেরই দরকার, দুপক্ষেরই দরকার। ওকে আচ্ছা, এবার তাহলে চলে যাচ্ছি, মানে লাস্টে আপনি বলছিলেন যে মিক্স ব্রিডের কথা, যেটা টেন্ডেন্সি থাকবে, একটা তো ল্যাবের একটা প্লাস যার সাথে ক্রস হচ্ছে তার। এবার সেক্ষেত্রে কোটের উপরে কোনো কিভাবে হয় ল্যাবে? না, ল্যাবে কিন্তু অনেকে ডবল কোটের ল্যাব হয় না। আচ্ছা, ল্যাব কিন্তু স্মুথ কোটেরই হয়। 3টে কালারের ল্যাব্রাডর হয়, চকলেট হয়, ফন হয় আর ব্ল্যাক হয়। ফনের আর ব্যাপার একটু হোয়াইটিশ হয় কারুর, একটু ডিপ ফন হয় কারুর, সেটার জন্য কিন্তু পিওরিটি ম্যাটার করে না। না না, কখনোই না। যারা শো করাবে তাদের সেক্ষেত্রে কিচ্ছু সমস্যা হয় না, কোনো সমস্যা না। মুন একটু যেমন হোয়াইটিশ, আবার আমার জ্যাকসন একদম পিওর ফন কালার। আচ্ছা, তো ওই কালারের জন্য কোনো পিওরিটি ব্যাপার নেই, বুঝতে পারলাম। এটা কালারের জন্য কিছু ম্যাটার করে না। আর একটা কথা আমি বলে দিই, ল্যাব্রাডরের প্রচুর রিঙ্কেল, চোখ বুঝে যাচ্ছে একদম রিঙ্কেল, এটা ল্যাব্রাডরের হয় না। পিওর ব্রিড ল্যাব্রাডরের এরকম রিঙ্কেল হবে না যে একদম চোখ দেখা যাচ্ছে না, পুরো মুখ ঝুলে যাচ্ছে, অনেকে দেখা প্রচুর রিঙ্কেল, তো এটা ল্যাবের হয় না। মানে এটা বেসিক্যালি হচ্ছে তার, মানে কি বলবো, আমি জানি না সেটা কি ব্রিড, ফল্টি হতে পারে, কারণ হয় না এতখানি রিঙ্কেল, চোখ দেখা যাচ্ছে না, হয় না। তুমি আমার বাচ্চাও দেখবে, ম্যাসিভ বাচ্চা, ভালো বাচ্চা, কিন্তু ওইরকম রিঙ্কেল নেই যে একদম চোখ দেখা যাচ্ছে, যখন নর্মাল থাকার দরকার সেটুকু।
এটা আমি দেখছি এখন রিসেন্ট যেগুলো দেখতে পাই সেগুলো যেটুকুনি গাইড করে দেওয়া আমার পক্ষে সম্ভব আমি সেটুকুনি বলে দিলাম আর কি, এটা হয়। তো অনেক ক্ষেত্রে শুনেছিলাম মানে ল্যাবের শেডিং অর্থাৎ মানে হেয়ার ফল কি হয়? হ্যাঁ, এটা বছরে 2 বার হয়, কার কোন সময় হবে বলা যায় না। আচ্ছা, হেয়ার ফল হবে প্রথম কথা, হবে। বাড়িতে নিয়ে যাওয়ার কিছুদিন বাদে একটা হেয়ার ফল হবে, যেটা মার্ক? বেবি হেয়ার, সেটা পুরো পড়ে গিয়ে নতুন একটা হেয়ার আসবে, Okay, ওটা okay. হবে, এটা ওটা নর্মাল হবে। হবে। তার জন্য ব্রাশ রিকোয়ার্ড, ব্রাশ করতে হবে। হ্যাঁ, যখনই দেখে মনে হচ্ছে যে আমার বাচ্চা শেডিং হচ্ছে, এরকম একটা পিনাট ব্রাশ নিয়ে নেবেন, ভালো করে বাচ্চাটাকে ব্রাশ করবেন। দেখবেন ব্রাশ করলে যে যে লোমগুলোর শরীরে প্রয়োজন নেই, এক্সেস লোমটা এ পুরো টেনে বার করে নেবে, আচ্ছা, বাকিটা নর্মাল থাকবে। এই যে এরকম একটা ব্রাশ নিয়ে নেবেন, ওকে। নর্মাল নিজে ব্রাশ করুন, নিজে ব্রাশ করুন, নিজের নিজের বাচ্চাকে মেনটেন রাখুন। বুঝতে পেরেছি। আর আলটিমেট আর আমার একটা কোয়ারি আছে, সেটা হলো কি মার্ক বা স্পট যেটাকে থাকে, কিছু থাকে না, ল্যাবের ক্ষেত্রে ল্যাবে কি কিছু থাকে? থাকে না, না মানে কিছু কিছু ক্ষেত্রে বুকের জায়গাতে থাকে একটু সাদা, হোয়াইটিশ হালকা। না না সেরকম কি, তুমি ফন ল্যাবে কি করে বুঝবে সাদা কি কি? এরকম কিছু ব্যাপার আমার জানা নেই, থাকলে থাকতে পারে। না তাহলে কি, তাহলে সেক্ষেত্রে কি মানে একদমই থাকে না? মানে আমি জানতে চাইছি যে শোতে যারা যাবে শোতে তাদের তো দেখবে আমার basically তো একটা বাচ্চার ক্যারেক্টার দেখবে, ক্যারেক্টার দেখবে। একটা বাচ্চার অ্যানাটমি দেখবে, সে এগুলো অ্যানাটমি কি দেখবে না? কতটা কারেক্ট, তার ক্যারেক্টার দেখবে, এগুলো দেখবে শোতে। আর ল্যাবের আমার যতটুকুনি নলেজ থেকে আমি বলছি, আমার থেকে আরো অনেক নলেজেবল মানুষ আছে, আমার যদি কোথাও ভুল হয় আমাকে রেকটিফাই করে দেবেন আপনারা। আমার যেটুকুনি জানা আছে কোনো মার্কিং হয় না, ওকে। যেটুকুনি আমার জানা আছে। এবার এর থেকে বিশেষ কিছু থাকতে থাকতে পারে, আমার জানা নেই সেটা। আর এবার চলে আসি মানে একটা প্রপার ল্যাবের পিউরিটি, সেটা কি কোনোভাবে চোখের উপর ডিপেন্ড করে? জাস্ট লাইক অ্যালবিনো ক্যাপসাই জানি, প্লাস জানি একটু ব্রাউন কালারের হয় ল্যাবে, ম্যাক্সিমাম ল্যাবে। আর না, আই কালার সেরকম ভাবে কিছু কিছু ডিপেন্ড করে না, ডিপেন্ড করে না না না। অনেকে বলে এটা এলিফ্যান্ট কালার, ব্লুইশ। হ্যাঁ, চকলেট কালার, চকলেট ল্যাবের অনেক সময় ব্লুইশ আই হয়। সেটা কি মানে শোতে কি যেতে পারবে সেই? হ্যাঁ, চকলেট ল্যাব তো শো করছে। না এই চোখের জন্য কি কোনোভাবে কি ইয়ে হয়? না না সেরকম কিছু ম্যাটার করে না, যেটুকুনি আমি বারবারই বলছি, এটুকুনি আমি জানি, হতে পারে অন্য কিছু, সেটা আমার জানা নেই। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইছি যে ল্যাবের বাইটিং টেন্ডেন্সি, মানে বাইটিং টেন্ডেন্সি কি শুধুমাত্র থাকে মানে পিওর ব্রিড যদি হয় তাহলে কি বাইটিং টেন্ডেন্সি থাকে না? না, এরকম না, কিছু আছে? এটা পুরোপুরি ডিপেন্ড করছে ফ্যামিলি কিভাবে তাকে বড় ফ্যামিলি করছে। কি থাকে? হ্যাঁ, ফ্যামিলির মিসগাইডে বাচ্চা অ্যাগ্রেসিভ হয়ে যায়। ওকে। আর বাইট যেটা দেখে Bite টা, ল্যাব্রাডর, হ্যাঁ। যে কোনো বাচ্চারই দেখে, যে কোনো বাচ্চাই বাইট দেখে নেওয়া উচিত। এদের বাইট দেখি মানে একদম প্রপার সিজার বাইট, সুন্দর বাইট দেখে নিয়ে যাবেন। এরা বাইটটাকে আপনাকে মেনটেন করতে হবে। মানে সেটা কিভাবে, সেটা একটু জানতে। বোলটা প্লাস্টিকের বোল দিতে হবে, ভালো কোয়ালিটি প্লাস্টিকের বোলে সে খাবে। কোনো কিছু চিউইং করতে দেওয়া যাবে না এখন, আচ্ছা। যা পারছে সেটা চিউইং করছে। চিউইং করে, এখন তো মাড়িটা তো নরম, সবটাই এখন খুব নমনীয় ওদের কাছে, এই সবটাই ওদের ম্যাচিওর হতে টাইম দিতে হবে। তো এখনই আপনি নিয়ে গিয়ে একটা চিউইং বোন তাকে দিয়ে দিলেন, সে বেশ করে সেটাকে চেবাতে শুরু করলো, বাইটটা গেল নষ্ট হয়ে, তাহলে কিন্তু বাচ্চা বাইট ফল্ট কিন্তু বাই বার্থ হলো না, আপনি নিয়ে গিয়ে বাইটটাকে নষ্ট করলেন। আমার কাছ থেকে যখন নিয়ে যাচ্ছেন, আমি আপনাকে সিজার বাইটে দেখিয়ে দিচ্ছি, বাচ্চা বাইট ঠিক আছে, এবার বাইটটাকে আপনাকে মেনটেন করতে হবে। ও কাঠ পাচ্ছে, কাঠ চিবিয়ে ফেলছে, ও একটা কিছু চিবিয়ে ফেলছে, সেটা করলে কিন্তু বাইট নষ্ট হবে। এগুলো এগুলো কিন্তু প্যারেন্টসকে মেনটেন করতে হবে। তো বাইটিং টেন্ডেন্সিটা পুরোটাই ডিপেন্ড করে ফ্যামিলির ওপর, ফ্যামিলি কিভাবে তাকে বড় করছে, এটার সাথে ক্যারেক্টারের কোনো কিছু ইয়ে হয় না, ডিফারেন্সের ব্যাপার নেই। যেটা হয়, বাইটটা দেখে নেওয়া দরকার, একটা বাচ্চার সিজার বাইট যেন থাকে, সেটা যখন আপনি বাচ্চা নিচ্ছেন তখন বাইটটা ভালো করে দেখে নেবেন। এবারে বাইট ফল্ট প্রবলেমটা গিয়ে হয় কিন্তু বাড়িতে, কারণ ল্যাবের লোয়ার জটা আগে বাড়ে, তারপরে আপার জ বাড়ে, এবং ওদের এখন একটা চিউইং টেন্ডেন্সি হবে, দাঁত শুলোবে, যেটা আমরা বাচ্চাদের ক্ষেত্রেও বলি দাঁত শুলো। তো সেই সময় ওকে একটা যেটা পারবে সেটাই চিউ করতে যাবে, সেটা ওকে আটকাতে হবে। একটা নরম কিছু কাপড় ওকে দিলাম, যেটা চিউ করলো, মাড়িতেও প্রেশার পড়লো না, ও স্যাটিসফ্যাকশনও হলো। এখন আপনাদের এটা মানে বিশেষ করে এখন মানুষের মধ্যে হয়ে গেছে, একটা কিছু চেবাতে দেবো, চেবালেই ওর মাথা ছাড়বে, এটা খুব ভুল। ওর জেনেটিকে যদি মাথা থাকে বড়, ওর এমনিই হবে, না চিবিয়ে চেবাতে দিলেও হবে। আর যদি না থাকে সেটাতে হবে না, কোনোভাবেই হতে পারে না, চিবিয়ে মাথা বড় হয় না। হয়তো সাইডলি জটা হ্যাঁ খানিকটা হয়তো বাড়তে পারে, সেটাও বাড়ে কিনা আমার জানা নেই, কারণ আমি দিই না চেবাতে, আমি বলতে পারবো না। কিন্তু এইগুলো থেকে আপনাকে একটু দেখতে হবে যাতে এই সবগুলো না চেবায়। অনেকে বাচ্চা নিয়ে গিয়ে কেজে রাখেন, সেটা রাখতে পারেন, কেজটা চিবিয়ে দিল, তাতে কিন্তু বাইটের একটা ফল্ট এসে যাওয়ার টেন্ডেন্সি থাকে। দেখুন, আমি শো করাই বা না করাই, বাড়িতে আমি পোষ্য বাড়ির জন্যই আমি নিলাম, কিন্তু আমার বাচ্চাটা যেন সব দিক থেকে পারফেক্ট থাকে। শো করালেই তাকে পারফেক্ট হতে হবে আর বাকি বাড়ির পোষ্য না, সে যা তা হলো তা তো নয়। একটা ভালো বাচ্চা যখন আপনি নিচ্ছেন,
সবকিছু একটু মেনটেন করলে সুন্দর একটা স্পেসিমেন, সুন্দর একটা জিনিস দাঁড়াবে, যেটা ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে, আর আপনারা নিচ্ছেন আপনাদেরও ভালো লাগবে, সেটাই বলার। থ্যাংক ইউ সো মাচ আমাদের সুন্দর একটা ডিটেলে ভিডিও দেওয়ার জন্য। আগামীতে যাতে যে পাপিগুলো আছে তারা প্রপার, তাদের পেট প্যারেন্টরা যাতে প্রপার গাইডলাইনটা পায়, তো আমরা সব সময় ফোকাস রাখি, মানে বাচ্চার লাইফ টাইম আমরা তাকে গাইড করে যাব। মানে এটা তো মানে বড় পাওনা, একদম একদম আপনাদের থেকে পেট প্যারেন্ট হবে তাদের জন্য বড় পাওনা। সব সময় ফোন খোলা আছে, ফোন করুন যদি কোথাও আটকায় মনে হচ্ছে পাপি নেব, যদি তার বিষয়ে কিছু জানার থাকে, যদি আমার এই আছে, আমি এই ল্যাব কি নিতে পারি, যদি আমার মনে হয় আপনার ফ্যামিলিতে হ্যাঁ ল্যাব নেওয়া নিতে পারেন, তবেই আপনি ল্যাব নেবেন। যদি আপনার মনে হয় না আপনার ফ্যামিলিতে ল্যাবটা পারফেক্ট না, আপনার ফ্যামিলিতে বিগেল পারফেক্ট, আপনাকে সেটাই গাইড করবো যে আপনি এটা নেবেন না এটা নিন। আচ্ছা, তো আর সবসময় ফ্যামিলির সাথে কনসাল্ট করে বাচ্চা নিন, প্রত্যেকের সহমত থাকলে তবেই একটা বাচ্চা নিন। ভালো করে স্টাডি করে, বাচ্চাদের বয়স এখন 30-32 দিন বয়স, হাতে আরো খানিকটা টাইম আছে, আমি দেখে নিন বাচ্চা, দেখে নিন, দরকার পড়লে আমার বাড়িতে আসুন, ভিজিট করুন, বাবা মাকে দেখুন, বাচ্চার দেখুন, যদি মনে হয় হ্যাঁ আমি সামলাতে পারবো, 15 বছরের রেসপন্সিবিলিটি নিতে পারবো, অবশ্যই যোগাযোগ করুন, আসুন, দেখুন, নিয়ে যান। আর লাস্টে বলবো যে ম্যাম আপনার কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিন, আরো একবার একটুখানি অ্যাড্রেসও জানিয়ে দিন প্লিজ। আমার অ্যাড্রেস হচ্ছে ইছাপুর, ট্রেনে করে যদি আসেন ইছাপুর স্টেশনেও নামতে পারেন, শ্যামনগর স্টেশনেও নামতে পারেন, আর আমার ফোন নাম্বার হচ্ছে 9163449624। আমার নাম পাপড়ি ব্যানার্জি, আর আমার ক্রেশের নাম বান্টিস ডগ ক্রেশ, সেই নামে আমাকে সবাই চেনে। একদমই তাই, থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদের স্পেসিফিক্যালি কোনো কি টাইমিং থাকে একটুখানি জানাবেন প্লিজ? এখন না সকালেরটা বন্ধ রেখেছি, কারণ বাচ্চাও যদি দেখতে আসে তাকে তো এসি রুম থেকে বার করতে হয়, ওই জন্য এখন বিকেলের টাইমটা আসলে খুব ভালো হয়। যদি কেউ সকালে আসতে চাইছেন একটু আগে থেকে ফোন করে আসবেন, যেই আসতে চাইছেন। দুপুরের টাইমটা স্ট্রিক্টলি ক্রেশ বলুন অফিস বলুন বন্ধ থাকে, ওই সময়টা কমপ্লিট বন্ধ থাকে। সকালবেলা 10টায় খোলে 12টা অবধি, সন্ধ্যেবেলা 6টা থেকে রাত্রি 9টা অবধি। ভিজিটিং আওয়ার্সটা তাহলে কখন রাখবে, মানে যারা সন্ধ্যে হলে খুব ভালো হয়, বাচ্চাগুলোকে দেখাতে সুবিধা হয়, আমিও একটু টাইম নিয়ে কথা বলতে পারি, কারণ যেহেতু বললাম প্যারালালি আমার ক্রেশ চলে, হ্যাঁ সেখানে আমাকে শেখানো তো টাইম দিতে হয়। আর এই রোদের মধ্যে এছাড়া মানে পেট প্যারেন্টদের অবভিয়াসলি গাইড, আপনি তখন মানে বলছিলেন অফ ক্যামেরাতে যে এই সকালবেলাতে এলে যে রোদের যে ব্যাপারটা, তাপটা, এটা বাচ্চার জন্য ক্ষতিকারক। আপনি বিকেল বেলা আসুন, বাবা মাকে দেখবেন তো আমার কাছেই আছে, কোনো অসুবিধা নেই। তাদেরকে এইটুখানি আমি নিজে বলবো আপনারা 2 দিন আসুন, প্রথম দিন এসে দেখে যান, বাচ্চা নিয়ে যান, এবং তারপর দিন স্পেসিফিক্যালি ওই বাচ্চাটাকে নিতে আসুন, বাচ্চাটাকে নিয়ে যান, হ্যাঁ ঠান্ডায় নিয়ে যান। আর না হলে পুরো ওই টাইমিংটাতে একটুখানি আপনারা থাকবেন, সেই টাইমটা ম্যানেজ করে মানে মোটামুটি বাড়িতেই থাকে, একটু ফোন করে আসা, ঠিক আসার আগে একটু ফোন করে নাও। ধন্যবাদ ওয়ান্স এগেইন আমাদের সাথে কানেক্ট থাকার জন্য, আর এত সুন্দর একটা মানে ইনফরমেটিভ ভিডিও দেওয়ার জন্য। দেখো যেটুকুনি জানি সেটুকুনি গাইড করলাম। শিওর। থ্যাংক ইউ, আবার দেখা হবে আশা করি। বাই।